এই যে মালদা জেলা, এই মালদা জেলায় 2021 সালে প্রথমবার মালদা জেলার মানুষ একদম ধারাবাহিকভাবে, আচ্ছা ওরা তো সাংবাদিক, ওদের তো ওদের কাজটা করতে দিতে হবে। আমি তো ঘুরে ঘুরে বলছি, সবাই দেখতে পাবেন, চিন্তা করবেন না, আমি আসছি তো, আপনাকে দেখতে হবে না, আমি পৌঁছে যাব। আপনারা ব্যতিব্যস্ত হবেন না, আমাকে সবাই দেখতে পাবেন। 2021 সালে আপনারা প্রথমবার তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে ভোট দিয়েই মালদা জেলায় 12টা আসনের মধ্যে 8টা আসন জিতিয়েছে। তারপরে এই যে 3 বছর 21 থেকে 24, এখানে আমাদেরকে অবহেলা, অপমান বা আমাদের অসম্মান করার দুঃসাহস কোনো বিজেপি নেতা বা কর্মী কোনো অন্য রাজ্যেও দেখায়নি। 2024 সালে একটা লোকসভা আসনে জিতলো বিজেপি আর একটা লোকসভা আসনে জিতলো কংগ্রেস। ওই মঞ্চে বসে আছে একটা ছেলে রয়েছে, ওর নাম হচ্ছে বিনয় বেশরা, গাজলে বাড়ি। এখানকার লোকসভা কেন্দ্রের সাংসদের নাম হচ্ছে খগেন মুর্মু, মানে গাজল বিধানসভা যে লোকসভার অন্তর্গত মালদা উত্তর, তার সাংসদের নাম খগেন মুর্মু। এবং যে ছেলেটার উপর অত্যাচার হয়েছে তার নাম বিনয় বেশরা। দুজনেই এসটি। কিন্তু যিনি এখানকার সাংসদ, একবার জিজ্ঞেস করুন তো গিয়ে একটা মানুষের খোঁজ নিয়েছে সে কেমন আছে, তার কোনো অসুবিধা হয়েছে কিনা, তার কোনো পরিবারে অসুবিধা রয়েছে কিনা, কেন তাকে মেরেছে? আচ্ছা, উড়িষ্যায় বা ছত্তিশগড়ে বা গুজরাটে কোন সরকার ক্ষমতায়? কোন সরকার ক্ষমতায়? বিজেপি। তাহলে বিজেপির সাংসদের কর্তব্য দায়িত্ব না যে একবার ফোন করে আমি জিজ্ঞেস করি যে আমার এলাকার অন্তর্গত গরিব, তপশিলি, আদিবাসী, জনজাতি মায়েদের, ভাইদের উপর যে ধারাবাহিক অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হই, বা পার্লামেন্টে আমি লিখিতভাবে মন্ত্রীকে চিঠি দিই, বা লোকসভায় প্রশ্ন উত্তর পর্বে একটা প্রশ্ন তুলি? তা তো এরা করেনি। তার জায়গায় দিল্লির তল্পিবাহকতা করেছে। আজকে আমাদের যারা এখানে আছেন সবাইকে শপথ নিতে হবে যে যারা 10 কোটি বঙ্গবাসীকে, বিশেষ করে মালদার পরিযায়ী ভাইদের যারা অন্য রাজ্যে কর্মরত রয়েছেন, তাদেরকে যে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে, বাংলাদেশি বলে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতিকে অস্বীকার করে বাংলাদেশে পুশব্যাক করেছে। এই মঞ্চে একটা ছেলে আছে, জোর জবরদস্তি রাজস্থানের পুলিশ ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল, আইনি মামলা লড়ে আমাদের সরকার, আমাদের দল ফেরত এনেছে। মানুষ যখনই বিপদে পড়েছে পাশে দাঁড়িয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেস। আগামী দিনও ব্যতিক্রম হবে না। আমি যে কথাগুলো বলছি মনোযোগ দিয়ে শুনুন। এই যে আজকে মালদা জেলায় আপনারা সকলে যে ভূমিকা 2021 সালে এই জেলার মানুষ পালন করেছিল, আমি মনে করি তৃতীয়বার আমাদের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের 5-7টা জেলা ছাড়া যে কটা জেলা অগ্রণী ভূমিকা পালন করেছে তার মধ্যে মুর্শিদাবাদ এবং মালদা অন্যতম। মুর্শিদাবাদে 22টা আসনের মধ্যে 20টা, আর একদিকে মালদায় 12টা আসনের মধ্যে 8টা। বিজেপির অশ্বমেধের ঘোড়াকে একা মালদা আটকে দিয়েছিল। যেখানে অন্য রাজনৈতিক দল বিজেপির কাছে হারছে, আপনাদের সমর্থনের কাছে বিজেপি মাথা নত করতে বাধ্য হয়েছিল। গোহারা হেরে ভোকাট্টা হয়ে দিল্লির ট্রেন ধরে আর গুজরাটের ট্রেন ধরে ডবল ইঞ্জিন সরকারের বাবুরা সব ফেরত গেছিল, যারা ডেলি প্যাসেঞ্জারি করতে এসেছিল। আগামীর লড়াই আমাদের কাছে আরো গুরুত্বপূর্ণ। একদিকে আপনি জিজ্ঞেস করুন যে আপনারা যারা বাইরে কাজ করছেন, রাজ্য সরকার কর্মসাথী থেকে শুরু করে সমশ্রী পোর্টাল, যেখানে প্রায় 6.5 লাখ মতো রেজিস্ট্রেশন ইতিমধ্যে হয়েছে, পরিযায়ী ভাইদের জন্য এককালীন মাসে 5,000 টাকা, এবং যতদিন সেখানে কোনো রকম কাজ বা চাকরি না পাবে প্রতি মাসে 5,000 টাকা আর্থিক ব্যবস্থা করার ঘোষণা করেছে, আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে। অনেকে রেজিস্ট্রেশন করেছেন, অনেকে রেজিস্ট্রেশন করছেন।
প্রায় 6 লক্ষ লোক সেখানে সরাসরি যোগাযোগ করেছে। আমি আজকে আপনাদের কাছে বলবো, আমি আমার লোকসভা কেন্দ্রে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যার আমি সাংসদ, সেখানে আমি একটা হেল্পলাইন নাম্বার চালু করেছি, যে মানুষের কোনো অসুবিধা হলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি আপনাদের পাশে দাঁড়াবো। এবং প্রায় 2 বছর ধরে, 2.5 বছর ধরে সে হেল্পলাইন নাম্বার চলছে। আজও দিনে 10,000 ফোন আসে এবং 100 জনকে দায়িত্ব দেওয়া রয়েছে, তারা এই ফোনগুলো তোলে এবং যখন যেখানে যার যা সমস্যা আসে সঙ্গে সঙ্গে আমাকে হোয়াটসঅ্যাপে জানায়, আমি সেগুলো সমাধান করার চেষ্টা করি আমার যতটুকু সামর্থ্য রয়েছে। আমি এই ডায়মন্ড হারবার হেল্পলাইনের নাম্বার আজকে মালদা জেলার ভাইদের জন্য খুলে দিলাম। আপনারা সকলে আমার পরিবার যেমন ডায়মন্ড হারবার, মালদার প্রত্যেকটা বিধানসভাও আজ থেকে আমার বৃহত্তর পরিবার। আমি যে নাম্বারটা বলছি আপনারা এই নাম্বারটা নোট ডাউন করুন। কারোর কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ আমাকে জানাবেন, যা আইনি সহায়তা সাহায্য লাগবে আমরা পাশে দাঁড়াবো। যারা ভাবে যে বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে জোর জবরদস্তি জেলে ঢুকিয়ে রাখবো তবে মালদা মুর্শিদাবাদের লোকেরা টাইট হবে, আমাদের গলা কেটে দিলেও আমরা বশ্যতা স্বীকার করব না। আমাদের মৃত্যু হওয়া পর্যন্ত আমরা মানুষের জন্য কাজ করেছি, মানুষের জন্য কাজ করব। কারোর কাছে মেরুদণ্ড বিক্রি করব না, আত্মসম্মান বিক্রি করব না। যদি মাথা নত করতে হয় বাড়ির গুরুজনদের কাছে মাথা নত হবে, বাবা মার কাছে হবে, ভগবানের কাছে হবে, আল্লাহর কাছে হবে, আর বয়োজ্যেষ্ঠদের কাছে হবে। দিল্লির গদ্দারদের কাছে মানুষ মাথা নত করবে না। আজকে একের পর এক ঘটনা, এখনো পর্যন্ত গত 6 মাসে 1200টা ঘটনা এমন ঘটেছে যেখানে খালি শুধুমাত্র বাংলায় কথা বলেছে আর বাংলা বলেছে, মানে বাংলায় কথা বলেছে বা বাংলায় হয়তো কাছাকাছি কোনো ডকুমেন্ট ছিল, বাংলায় ভোটার লিস্ট পেয়েছে বা বাংলার কোনো ডকুমেন্ট পেয়েছে, কোনো নথিপত্র পেয়েছে। খালি এইটুকু অপরাধ এই লোকগুলোকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি নাম্বার দেবো, যখন বলেছি নিশ্চয়ই দেবো, কিন্তু আপনি আমাকে বলুন বাংলার জনসংখ্যা কত? প্রায় 11 থেকে 12 কোটি। ভারতবর্ষের জনসংখ্যা কত? 140 কোটি। 10% মানুষ বাংলায় কথা বলে। যারা বাংলায় কথা বলে বলে বাংলার অস্তিত্বকে অস্বীকার করছে, আপনারা তাদের বিরুদ্ধে আগামী দিন গর্জে উঠে রায় দেবেন না? আপনারা দেখেছেন আজ থেকে 15 দিন আগে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা সংখ্যালঘু যুবক সে একটা চিকেন প্যাটিস বিক্রি করে। সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে বেধড়ক মারা হয়েছে। কোথায় মেরেছে? গীতা পাঠ অনুষ্ঠানে। কে মেরেছে? বিজেপির নেতারা। তার অপরাধ কি? সে চিকেন প্যাটিস বিক্রি করছে। 70টা এমএলএ নিয়ে বিজেপি যদি বাংলায় প্রধান বিরোধী দলের জায়গায় থেকে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারে, এরা যদি বাংলায় ক্ষমতায় থাকতো তাহলে কি করত? কি করত? শুধু আসতে দেওয়া হবে না বললে হবে না, যে কটা আবর্জনা পড়ে আছে একদম উঠিয়ে সাফ করে গঙ্গায় ফেলতে হবে, ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এদের কাছে অস্ত্র কি? এদের কাছে অস্ত্র কি? আগে নির্বাচন হতো, নির্বাচনে মানুষ ভোট দিত, মানুষ ভোটাধিকার প্রয়োগ করে সরকার নির্বাচিত করত, মানুষ ঠিক করতো সরকারে কে বসবে। আর নরেন্দ্র মোদী এখন ঠিক করছে ভোট কে দেবে। আগে মানুষ সরকার বাঁচতো, এখন সরকার ভোটার বাঁচছে। আপনি ভাবতে পারছেন? মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, যে আমি আমার পছন্দের বিধায়ক, সাংসদ, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, মানুষ বাঁচবে। মানুষকে বলছে তোমার মৌলিক অধিকার আমি কেড়ে নেব। কে ভোট দেবে সেটা দিল্লির বাবুরা ঠিক করবে। কে কি খাবে দিল্লির বাবুরা ঠিক করবে। কে চিকেন প্যাটিস বিক্রি করবে দিল্লির বাবুরা ঠিক করবে। আমি কি রঙের জামা পরবো দিল্লির বাবুরা ঠিক করবে। আমি কাকে ফোন করব দিল্লির বাবুরা ঠিক করবে।
আমার পরিচয় দিল্লির বাবুরা ঠিক করবে। আমি বাংলাদেশি না বাঙালি না ভারতীয় দিল্লির বাবুরা ঠিক করবে। আমি কোন রাস্তা দিয়ে হাঁটবো দিল্লির বাবুরা ঠিক করবে। কে অধিকার দিয়েছে? গণতান্ত্রিক দেশ, যে দেশের জন্য আমাদের মহান বিপ্লবীরা প্রাণ দিয়ে দেশকে স্বাধীন করেছিল। আজকে 78 বছর পরে স্বাধীনতার মানুষকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? আজ থেকে 10 বছর আগে নোটবন্দির নাম করে আপনাদের সবাইকে লাইনে দাঁড় করিয়েছিল, দাঁড়াননি? বুকে হাত দিয়ে বলুন তো, কালো টাকা ধ্বংস হয়েছে? 10 বছর পরে আজকে আবার লাইনে দাঁড় করিয়েছে। আগে করেছিল নোটবন্দি, এখন করছে ভোটবন্দি। লাইনে দাঁড়াবেন, হিয়ারিং নোটিশ দিলে নোটিশ নিয়ে যাবেন। তৃণমূলের প্রত্যেকটা অঞ্চলে ওয়ার্ডে ক্যাম্প রয়েছে, হিয়ারিং ভেন্যুর বাইরে তৃণমূলের ক্যাম্প রয়েছে। আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রত্যেকটা মানুষের পাশে আমরা দাঁড়াবো, তার ভোটাধিকার রক্ষা করার স্বার্থে। কিন্তু লাইনে দাঁড়িয়ে দোয়া করবেন, প্রার্থনা করবেন, আর আগামী দিন যখন ভোটের লাইনে দাঁড়াবেন, শেষবার আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, যারা আমাদের পদে পদে বঞ্চিত নিপীড়িত করেছে, বাংলাদেশি বলে আখ্যায়িত করেছে, তাদের শিক্ষা দেওয়ার সময় এই ভোট। নির্বাচনে জোড়া ফুলের বোতাম এমনভাবে টিপবেন যাতে পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখে, আর বিজেপিকে কড়ায় গন্ডায়ের হিসাবে জবাব দিতে হবে। একদিকে রয়েছে ভারতের জাতীয় কংগ্রেস, একদিকে রয়েছে তৃণমূল, আমি বাংলার কথা বলছি, একদিকে রয়েছে সিপিএম, অন্যান্য অনেক নতুন রাজনৈতিক দল আসছে, আসবে। গণতান্ত্রিক দেশ, কে কোথায় লড়বে, প্রতিদ্বন্দ্বিতা করবে, মানুষের কাছে যাবে, প্রার্থী দেবে, সেই সিদ্ধান্ত তাদের, সবার অধিকার আছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে ভারতবর্ষে যে 1500টা রাজনৈতিক দল আছে, তাদেরকে যদি একটা রাজনৈতিক দল যদি কাউকে শিক্ষা দিতে পারে বিজেপিকে, তার নাম তৃণমূল কংগ্রেস। অন্যান্য যত রাজনৈতিক দল আছে সবাই বিজেপির কাছে হারে, আর সেই বিজেপি তৃণমূলের কাছে হারে। এটাই হচ্ছে পার্থক্য। আমাদের সংস্কৃতি যারা অস্বীকার করে, যারা আমাদেরকে ঘুষপেঠিয়া বলেছিল, আপনারা যারা বাইরে কাজ করেন, বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে না? বলা হচ্ছে না? বিজেপির বাংলার নেতা খগেন মুর্মুকে জিজ্ঞেস করুন তো, এখানকার সাংসদ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কোন ভাষায় কথা বলো? বাংলায়। তাহলে এই মঞ্চে যারা বসে আছে, এরা যদি বাংলায় কথা বলার অপরাধে জেলে যায় বা বাংলাদেশে যায়, তাহলে শুভেন্দু অধিকারীকে কেন জেলে পাঠানো হবে না আর বাংলাদেশে পাঠানো হবে না? দিলীপ ঘোষকে কেন পাঠানো হবে না? সুকান্ত মজুমদারকে, খগেন মুর্মুকে কেন পাঠানো হবে না? একই যাত্রায় পৃথক ফল তো হতে পারে না। আমরা তো সবাই বাংলায় কথা বলি। ক্ষমতা থাকলে অমিত শাহ, নরেন্দ্র মোদীর আর বিজেপি সরকারের 10 কোটি বঙ্গবাসীকে জেলে ঢোকাও। তোমার কত বুকের পাটা আর কত বড় বাপের বেটা, মানুষের কাছে প্রমাণ করো যে তুমি সবাইকে জেলে ঢুকিয়ে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করে বাংলা দখল করতে চাও। জয় বাংলা, জয় বাংলা বললে বলছে বাংলাদেশের স্লোগান, বাংলাদেশি। আরে ভারতবর্ষের রাষ্ট্রপতি কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে জয় বাংলা বলেছে। কে বলেছে? দেশের রাষ্ট্রপতি। তাহলে তাদের তর্ক অনুযায়ী তো রাষ্ট্রপতিও বাংলাদেশি। বিজেপির তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি, সে এসে জয় বাংলা বলছে, তাহলে সে তো পাকিস্তানি বাংলাদেশি। জয় বাংলা বললে আমাদের পরিচয় অস্বীকার করা। আসামে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা একজন গিয়েছে বলে দেশদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। আরে বাংলাদেশ স্বাধীন কবে হয়েছে? আমার সোনার বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবে লিখেছিলেন? বঙ্গভঙ্গের ইতিহাস জানে? 1905-6 সাল। আর একদিকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971, মানে 65 বছর পর। আসামের মুখ্যমন্ত্রী বলছে যে বাংলায় কথা বলবে তাকে জেলে ঢুকিয়ে দাও। বিজেপির নেতারা বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা। আমরা মাছ খেলে
প্রধানমন্ত্রী বাঙালিকে মোগল বলছে, মাছ খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল আগের নির্বাচনে, দেখেছিলেন তো? ভারতবর্ষের মানুষের বিরুদ্ধে রায় দিয়েছিল, যারা 400 পারের স্লোগান দিচ্ছিল 240-এ বাস আটকে গেছে, পরের বার 100 পেরোবে না। কিন্তু এবারের নির্বাচন আপনাদের মাথায় রাখতে হবে, নির্বাচন যখনই ঘোষণা হোক, এক হচ্ছে যেভাবে মানুষকে কষ্ট দিয়েছে। প্রতি নির্বাচনে মানুষ ভোট দেয় জনপ্রতিনিধিকে নির্বাচিত করার জন্য, এবার ভোট দিতে হবে শিক্ষা দেওয়ার জন্য। ভোট টু ইলেক্ট না, ভোট টু পানিশ, ভোট টু প্রোটেস্ট। 10 বছর আগে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি কোথায় ছিল, আজকে কোথায়? একটা পরিযায়ী শ্রমিকের জন্য বিজেপির কোন নেতা, সাংসদ পার্লামেন্টে একটা প্রশ্ন করেছে? কোন ডিবেটে অংশগ্রহণ করেছে? কোন কেন্দ্রীয় মন্ত্রীকে লিখেছে? কোন আইনি সাহায্য সহযোগিতা করেছে? কে করেছে? তৃণমূল কংগ্রেস। কালকে আমি দক্ষিণ দিনাজপুর গেছিলাম, দুজন লোক আপনাদের বলি, এই বিজেপির আসল চেহারা দেখুন। মহারাষ্ট্রে কাজ করতো, ভিওয়ান্ডি বলে একটা জায়গা আছে বোম্বের কাছে, সেখানে এক ভদ্রলোকের নাম অসিত সরকার, আরেক ভদ্রলোকের নাম গৌতম বর্মন। গৌতম বর্মন আবার বিজেপির বুথের সভাপতি। সে বলছে খালি বাংলায় কথা বলেছি বলে আমাদের বিনা কারণে 7 মাস জেলে ঢুকিয়ে দিয়েছে। আমি বললাম তুমি তো বিজেপির বুথের সভাপতি। বলো দাদা আমার বউ গেল সুকান্ত মজুমদারকে অনুরোধ করলো, পাত্তাই দিল না, বলো জেলে ঢুকে গেছে, এখন বেরোবে দেখা যাবে, আমরা কিছু করতে পারবো না। এই বিজেপি যদি নিজের বুথ সভাপতিকে প্রোটেকশন না দিতে পারে, বাংলার মানুষকে প্রোটেকশন দেবে? বিজেপির বুথ সভাপতি বাড়িতে পৌঁছে দিচ্ছে তৃণমূল, মামলা লড়ে, মামলা জিতে, জেল থেকে বার করিয়ে বাংলায় ফিরিয়ে এনে। যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করেন, যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করেন, আপনি আমাকে বলুন তো, এই বিজেপির নেতারা উত্তর দিতে পারবে যে বাড়িতে যদি কোনো সমস্যা হয় রাত্রির 1টার সময়, কোনো একটা লোক কোনো রোগে আক্রান্ত হলো, কোনো ব্যাধিতে আক্রান্ত হলো, কারোর মাথা ফাটলো, পা ভাঙলো, হাত কাটলো, যদি রাত্রিবেলা 2টোর সময় অ্যাম্বুলেন্সটা ডাকতে হয়, জিজ্ঞেস করবেন ড্রাইভার হিন্দু না মুসলমান? পাড়ার দোকান থেকে মাছ কেনেন, মাংস কেনেন, জিজ্ঞেস করেন যে বিক্রেতা হিন্দু না মুসলমান? ঠাকুরের ফুল কেনেন, কেউ মাজারে দেন, কেউ মন্দিরে দেন, কেউ মন্দিরে দেন, কেউ মসজিদে যান, জিজ্ঞেস করেন যে বিক্রেতা হিন্দু না মুসলমান? যেই প্যান্ডেলে বড় বড় ভাষণবাজি করে বিজেপির নেতারা, মঞ্চটাকে বেঁধেছে, জিজ্ঞেস করে হিন্দু না মুসলমান? যে জামা কাপড়টা পরে আছে, কাপড়টাকে কেটেছে, জামাটাকে বানিয়েছে, দর্জির ধর্ম কি, হিন্দু না মুসলমান? জিজ্ঞেস করেন। যে থালায় ভাত খাচ্ছেন, সেই ভাতটা, ধানটাকে ফলিয়েছে, সেই কৃষকের ধর্ম কি, হিন্দু না মুসলমান? জিজ্ঞেস করেন। আর আমাদের মধ্যে এরা বিভাজন তৈরি করে, আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করেছে, আমাদের বঞ্চিত করেছে।